আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কলিজার ভাই কলিজার বোনেরা সবাই কেমন আছে? সেই বহুল কাঙ্ক্ষিত ইংলিশের ধামাক্কা ক্লাসে আবার সেই আমরা বিগ এক্সপিরিয়েন্স 16 17 18 বছরের অভিজ্ঞতাকে আমরা সাথে নিয়ে এসেছি। অর্থাৎ মানে ইংলিশ যে একটা অভিজ্ঞতার আলোকে কিছু বললে কমন পাওয়া যায়, সেটা আমরা 2 দিন পরে যে পরীক্ষা দিতে যাব দারিদ্র বিমোচন, সেখানে আমরা বুঝতে পারবো। অর্থাৎ স্যারের সর্বোচ্চ এক্সপিরিয়েন্সটা আজকে স্যার শেয়ার করবেন। পাশাপাশি আজকে শুরুতে স্যার আগে সাজেশন দিবেন এবং সাজেশন শেষে স্যার প্রতিটা টপিক বেস কি রকমের প্রশ্ন আসতে পারে, কোন প্যাটার্নে প্রশ্ন আসতে পারে, পুরো প্যাটার্নটা কিন্তু ইংলিশে ধরাই দিবে। তো আমার কলিজার ভাই কলিজার বোন, আজকের এই ইংলিশের সাজেশনমূলক ক্লাসটা এতটাই ইনফরমেটিভ হবে, এতটাই গুরুত্বপূর্ণ হবে, যেটা কল্পনা করার বাইরে। অর্থাৎ যারা দারিদ্র বিমোচন পরীক্ষা দিব, শতভাগ মার্ক নিশ্চিত করার জন্য যে যে টপিক গুলোকে আমাকে বেশি গুরুত্ব দিতে হবে, যে প্যাটার্নে প্রশ্নগুলো আসবে, কোন কোন জিনিসগুলো আসবেই, এই জিনিসগুলো নিয়ে কিন্তু স্যার আজকে পুরো ক্লাসে আলোচনা করবেন। তো আমার কলিজার ভাই কলিজার বোন, প্রত্যেকেই লাইভটাকে শেয়ার করে কমেন্টে ডান লিখবো ইনশাআল্লাহ। আমি নিজেও এখন শেয়ার করে দিচ্ছি, আপনারা একটু প্রত্যেকে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। ইংরেজিতে 20 নম্বর, আবার বলি এখানে এমসিকিউ থাকবে না। 20 নম্বরে ইংরেজিতে এখানে আপনাকে যা যা আসবে সবগুলার সাজেশন দেবো, পুরো ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন। স্যার কিন্তু সবগুলোই দিয়ে দেবে। আজকে এখানে সাজেশনটা পিছনে আছে, আপনি এখানে প্যাসেজ কোনটা আসবে, প্যাসেজ বলতে এখানে যেটা আসে ওটাকে আমরা সাধারণত এতে বলি, কোনটা আসবে সেটা কিন্তু এখানে আসলে বেশি নম্বর ওখানে 5 নম্বরে দিয়ে দিবে। আর যেহেতু 20 নম্বরের ইংরেজি, এখানে 20 নম্বর ইংরেজির ভিতরে লিখিত পরীক্ষায় 5 নম্বরে বেশি আপনাকে লিখতে হবে। এখানে 2-3 পৃষ্ঠার এসে লেখা কোনো দরকার নেই, ছোট ছোট আসবে এবং কোনটা আসবে সেটা আমরা দিয়ে দিব। এগুলো পড়লেই আপনারা ইনশাআল্লাহ কমন পড়ে যাবেন। এছাড়া গ্রামাটিক্যাল পার্টের ভিতরে সাধারণত যেগুলো আসবে, যে আমরা ইডিয়মস অফ ফ্রেজ দিয়ে মেক সেন্টেন্স তৈরি করি, ভয়েস সেন্স, এইগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে, এগুলো টোটাল পূর্ণাঙ্গ 20 নম্বরের ক্লাস আজকে হবে। পুরো ক্লাসটা আপনারা করবেন ইনশাআল্লাহ। আপনারা কেউ বলবেন একদম রাত 9টা পর্যন্ত ক্লাস চলবে, এরপর 9:30 থেকে আবার আমাদের জিকে মিনিট স্যার নেবেন। তো স্যার ইংরেজি ক্লাস লাইনে যারা দুর্বল তারা ক্লাস ভালো করবেন, কিভাবে আমরা প্যাসেজ ধরতে পারি, ট্রান্সলেশন পার্ট স্যার একটু ভালো করে পড়াই দিবেন। ট্রান্সলেশন যারা ফুল নম্বর পান, 5-এ 5 পান, এই ব্যবস্থা স্যার আসলে করে দিবেন। এবং ভয়েস সেন্সে যাতে 5-এ 5 পান সেটা বলে দিবে। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস যেগুলো আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হয়, সেখানে অথবা আর্টিকেল বসাতে হয়, ডিটারমিনার এই সম্পর্কে কথা কিন্তু বিস্তারিত আলোচনা করবেন। আর সবাই একটু শেয়ার করে টাইমলাইনে রেখে দেন ক্লাসটা। এই ক্লাসটা যখন ঢাকা শহরের গাড়িতে আসবে, ট্রেনে আসবে, লঞ্চে আসবে, তখন দেখতে দেখতেই কমন হবে। ঠিক আছে, এখন তার ওই রকম বই, কোনটা বই কি করবেন এই তো টাইম নাই। সুতরাং এই কম সময়ের ভিতরে আপনারা যাতে একদম পূর্ণাঙ্গ নম্বরটা অর্জন করতে পারেন ইংরেজিতে, যারা দুর্বল তারা অবশ্যই থাকবেন এবং আপনার প্রিয়জনকে মেনশন করে দেন যাতে তারাও এই ক্লাসটা দেখে উপকৃত হয়। আমরা চাই সবাই চাকরি হোক, আপনাদের চাকরি হলে আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে পারবেন এবং আপনাদের চাকরি হলে আমাদেরই ভালো লাগে ইনশাআল্লাহ। আমরা শুরু করে দেব ইনশাআল্লাহ। দেন আমি শেষ করে দিই। দেখেন কলিজার ভাই কলিজার বোন, আমি জাস্ট আর একটা কথা বলে শেষ করব। সেটা হচ্ছে যে আমরা যদি আপনাদের জন্য এত কষ্ট করতে পারি, দেখেন আজকে সারাদিনে ধরেন সকালে স্যার ক্লাস নিতে আমি নিলাম, 5টায় তো ইত্যাদি নিল, এখন আবার ইংলিশের হবে, আবার রাত 9:30টায় আমাদের জিকে ক্লাস হবে। আমাদের কি দরকার ছিল ভাই এই এত অভিজ্ঞ সম্পন্ন শিক্ষকগুলোকে নিয়ে এসে ক্লাস নিয়ে দেওয়ার? আমাদের কি দরকার ছিল? আমরা কিন্তু ক্লাস না নিলেও চলতো, কিন্তু আমরা চেয়েছি যে আমার কলিজার ভাই কলিজার বোনেরা শর্ট টাইমে, যেহেতু দারিদ্র বিমোচনের একটা কি বলবো সার্কুলার চলে এসেছে, কেউ প্রস্তুতি নেওয়ার মতো সুযোগ পায়নি। সো যেহেতু প্রস্তুতি নেওয়ার সুযোগ আপনারা ভালোভাবে পান নাই, আমরা যদি শর্ট টাইমে একটু ম্যারাথন ক্লাসের মাধ্যমে আপনাদেরকে শতভাগ মার্ক নিশ্চিত করাই দিতে পারি, পরীক্ষার হলে গিয়ে যখন আপনারা দেখবেন সুমন হায়দার স্যারের চেহারা ভেসে উঠছে, প্রশ্নে যখন কমন পাবেন তখন দেখবেন যে উড়ন্ত চুমা সুমন হায়দার স্যারের গালে চলে গেছে। কথা কি বুঝতে গেছে? উড়ন্ত চুমা নাসির স্যারের গালে চলে গেছে। আরে যাবে, সমস্যা নেই। আবার যখন কমন পাবেন না তখন হয়তো গালি গুলাজও করতে পারবে, কিন্তু কমন পড়বে, কারণ আমরা অনেক গবেষণা করে ক্লাসের মধ্যে উঠছি। তো এই গবেষণামূলক ক্লাসগুলোতে আপনারা শতভাগ নিশ্চিত করার জন্য আপনাদের কাছে শুধুমাত্র একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে একটু শেয়ার করবেন, কৃতজ্ঞতার জায়গা থেকে শেয়ার করবেন। এটা বলি শেষ করতেছি। আর সাজেশনটা স্যার দুজনে মিলে একটু বলে দেন। আমরা সাজেশন পার্টে একটু কথা বলে নেই। যেহেতু এখানে 20 মার্কের পরীক্ষা হবে, তো 20 মার্কে আসলে তো অনেক বেশি কিছু লেখার থাকবে না। এখানে 3-4টা আইটেম মিলিয়ে কোশ্চেন হবে, যেমন প্যারাগ্রাফ টাইপের কিছু থাকবে, তবে এসে খুব একটা সম্ভাবনা নেই, কারণ যেহেতু 20 মার্কের তো এসে খুব একটা সম্ভাবনা নেই। প্যারাগ্রাফ টাইপের কোশ্চেন থাকবে। এর পাশাপাশি যেটা থাকবে সেটা হচ্ছে, তবে প্যারাগ্রাফগুলো বর্তমান সময়ের প্রেক্ষাপটে, অর্থাৎ চলমান যে ঘটনাগুলো আছে এগুলোর উপরেই থাকার সম্ভাবনা 95%।
এরপরে দুই নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যে রিটেন পার্টে ট্রান্সলেশন থেকে 5 মার্ক থাকবে। এই ট্রান্সলেশনে 5 মার্ক, তোমার যে বিষয়টা হয় 5টার ভিতরে 1টা বা 2টা প্রশ্ন প্রবাদ প্রবচন থেকে থাকবেই, যেমন এ লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং, এরপরে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এ বার্কিং ডগ সেলডম বাইটস, এরকম যে লুক বিফোর ইউ লিভ, এই টাইপের যে প্রবাদগুলো আছে এখান থেকে 1-2টা থাকে। টেন্স থেকে একটা ট্রান্সলেশন থাকে। এরপরে অন্য জায়গা মিলিয়ে এইখান থেকে 5 মার্কের ট্রান্সলেশন থাকার সম্ভাবনা আছে, এবং সেটা সেন্টেন্স আকারে থাকবে ট্রান্সলেশনটা, এখানে প্যাসেজ ট্রান্সলেশন আসবে না এই পরীক্ষাগুলোতে। স্যার এখন আপনি একটু স্যার এই যে আমাদের প্যারাগ্রাফ গুলো আছে, এখানে আমরা মূলত প্যারাগ্রাফটাকে বেশি গুরুত্ব দিব, এবং আমি প্যারাগ্রাফটাই আসবে, সেটা 95% শিওর প্যারাগ্রাফ আসবে। সো প্যারাগ্রাফের ভিতরে আমাদের চলমান ইস্যু যেগুলো আছে, চলমান ইস্যুর ভিতরে যেমন বর্তমান খুবই আলোচিত 3-0 মেথড, এরপরে নোবেল পিস প্রাইজ বা নোবেল প্রাইজ, এরপরে ইন্টোরিয়াম গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, এরকম কোনো প্যারাগ্রাফ আসতেই পারে। এরপরে এখানে আমরা কিছু রেখেছি যেটা যে জেনারেশন জেড, যেটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জুলাই মুভমেন্ট খুবই গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ। এরপরে সোশ্যাল বিজনেস, যেটা এই সোশ্যাল বিজনেস 3-0 মেথড, নোবেল পিস প্রাইজ বা নোবেল প্রাইজ, এই জাতীয় যে বিষয়গুলো আছে। এরপরে ইন্টোরিয়াম গভর্নমেন্ট, এরপরে এখান থেকে এই যে ইম্পর্টেন্স রেমিটেন্স অফ বাংলাদেশ, এই রেমিটেন্স খুবই ভাইটাল একটা বিষয়। আমরা জানি যে আওয়ামী লীগ সরকার পতনের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করছেন, তখন কিন্তু বিদেশি রেমিটেন্সটা দেশটাকে গঠন করতে অনেক সহায়তা করতেছিল বা করতেছে। সেখানে রেমিটেন্স একটা বড় একটা ফ্যাক্ট। লিবারেশন বেশি তো পড়তে পারবে না, আপনি যে 3টা রাখছেন এই 3টা লিখে রাখলেই হবে। এই 3-4টা পড়লেই হবে খুব ভালো করে, এই 3-4টা। আর এর পাশাপাশি যে বিষয়টা, আমরা অ্যাপ্লিকেশনটা দিয়েছি, তবে আসতে পারে নাও আসতে পারে। অ্যাপ্লিকেশন এখানে আমরা কয়েকটা দিয়ে রাখছি, যে রাইট অ্যান অ্যাপ্লিকেশন ডেপুটি কমিশনার ফর ইউর ডিস্ট্রিক্ট সিকিং রিলিফ ফ্লাড, বন্যায় আক্রান্তদের যে রিলিফের জন্য। এরপরে রাইট এ লেটার টু দ্য ডেইলি নিউজ এক্সপ্রেস কনসার্ন ওভার নয়েজ পলিউশনের উপরে, এরকম আমরা কিছু দিয়েছি। আর ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন, এটা পিডিএফটা দিয়ে দেবে আপনাদের। 2025 সালের সমস্ত প্রশ্ন এখানে দিয়ে দিয়েছি, প্রশ্ন এখানে সব দেওয়া আছে। 2025-এ নন ক্যাডারের রিটেন যা হয়েছে, নন ক্যাডারের রিটেন সকল, যেমন এইখানে আমরা যদি স্যার আপনি এখানে এগুলো একটু দিয়ে দেন অবশ্যই ধারাবাহিক আকারে। তাহলে আমরা একটু যদি এইখানে যেমন ট্রান্সলেশনের বিষয়টা দেখো, এখানে 3টে ট্রান্সলেশনের ভিতরে দেখো, একটা কিন্তু এই যে দেখো যে একটা প্রবাদ থেকে আছে। তোমাদেরকে বলি ট্রান্সলেশন 5টা আসবে 5 মার্কের, এর ভিতরে 1টা কিংবা 2টা প্রবাদ অর্থাৎ প্রবাদ প্রবচন যেগুলো, এটা থাকবেই। এবং তোমাদেরকে বলে রাখি, প্রবাদ প্রবচনে কোনো গ্রামাটিক্যাল রুল চলে না। অনেক প্রবাদ প্রবচন আছে দেখবা গ্রামাটিক্যাল রুলসে মিলে না, কিন্তু যেটা আছে তোমাকে ওইটা আনসার করতে হবে, এখানে গ্রামার একদম চলবে না। যেমন এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী। একজন ইংরেজি সাহিত্যিক আলেকজান্ডার পোপ এই উক্তিটা করেছিলেন যে লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং। এরকম ধরো আছে যে এ বার্কিং ডগ সেলডম বাইটস, স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, অর্থাৎ ঝোপ বুঝে কোপ মারো। এই যে প্রবাদগুলো আছে এগুলো পড়তে হবে। টেন্স থেকে 1টা বা 2টা থাকবে, টেন্স থেকে ট্রান্সলেশন থাকবেই, সেটা 1টা বা 2টা, আমি কিন্তু বলছি থাকবেই, বলছি থাকবেই, টেন্স থেকে 1টা বা 2টা থাকবেই। যেমন দেখো, হি নেভার ডেভিয়েটেড ফ্রম ট্রুথ, সে কখনো সত্য থেকে বিচ্যুত নয়। তাহলে এই যে সত্য থেকে বিচ্যুত নয়, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা পাস্ট ইনডেফিনিটে আছে, টেন্সের একটা গঠন। আবার তোমাকে এখানে চিরন্তন সত্য থেকে দিতে পারে, যে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, মিল্ক ইজ হোয়াইট, এরকম যে কোশ্চেনগুলো থাকে চিরন্তন সত্য টাইপের টেন্সের। এই টেন্সের চিরন্তন সত্যের ওখান থেকে ট্রান্সলেশন প্রায় থাকে। চিরন্তন সত্যের যে বিষয়টা, এখান থেকে কোশ্চেন প্রায় থাকে। এরপরে হি টিচেস আস গুড ম্যানার্স অ্যান্ড ডিসিপ্লিন, এই যে তিনি আমাদের ভালো আচরণ ও শৃঙ্খলা শেখান, টেন্সের প্রশ্ন এগুলো। সো
টেন্স রিলেটেড থাকবেই। এরপর দেখো এখানে ট্রান্সলেশনের পরবর্তীতে কোশ্চেনটা দেওয়া হয়েছে, সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তোমরা একটু কোশ্চেনটা একটু আনসার করো। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এটা কোন টেন্সে আছে? সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এটা কোন টেন্সে আছে? একটু বলো তো সবাই, সবাই একটু বলো, সবাই সবাই বলো যে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এটা কোন টেন্সে আছে? একটু কমেন্ট সেকশনে একটু বলো, দ্রুত দ্রুত বলো যেটা কোন টেন্সে আছে। এবং ক্লাসটা শেষ পর্যন্ত থাকো, চমৎকার কিছু জিনিস দেখাবো ক্লাসে, যেটা রিটেন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সবাই একটু একটু বলো যেটা কোন টেন্সে আছে। সকাল থেকে বা সকালতে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সবাই একটু বলো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তিনি ওয়ালাইকুম আসসালাম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ধন্যবাদ। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বৃষ্টি হচ্ছে, এই যে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অনুবাদ প্রায় আসে ভাই, যে দেখো বৃষ্টি হওয়া এই ধরনের বাক্য ইট দিয়ে শুরু করতে হয়। বৃষ্টি হওয়া, শিশির পড়া, জোয়ার আসা, ভাটা হওয়া, এই ধরনের সেন্টেন্স ইট দিয়ে শুরু করতে হয়। তাহলে এই যে ইট হ্যাজ বিন রেইনিং, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি? হ্যাজ বিন। ইট হ্যাজ বিন কি? রেইনিং। ক্যাটস এন্ড ডগস, মুষলধারে। সিন্স মর্নিং মানে কি? সকাল থেকে। কোন একটা কাজ কখন শুরু হয়েছে এটা উল্লেখ থাকলে আমরা সিন্স অথবা ফর দেই। এখন ধরো তোমাকে যেহেতু রিটেন পরীক্ষা, তোমার কোশ্চেনটা এভাবেও দিতে পারে। ধরো তোমাকে রিটেন পরীক্ষা দিতে পারে যে ধরো তোমাকে দিল এই সিন্সের এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়ে দিবে, সিন্সের এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়ে দিবে। সেক্ষেত্রে তোমাকে ওখানে সিন্স লিখতে হবে, সিন্স লিখতে হবে। দেখো, সে কবুতরকে খাওয়ায়, সে কবুতরকে খাওয়ায়, তাহলে একটু বলো তো সে খায় না কবুতর খায়? একটু বলো তো সে খায় নাকি কবুতর খায়? হ্যাঁ, সকালে বৃষ্টি শুরু হয়, এখন চলতেছে জহুরুল ইসলাম। একটু বলো তো সে খায় নাকি কবুতর খায়? একটু বলো। মিজানুর রহমান, ভালো আছি ভাই, তুমি কেমন আছো? আচ্ছা বলো কে খায় এখানে, সে খায় নাকি কবুতর খায়? একটু বলো। কবুতর খায়। কে খায়? কবুতর খায়। এই ধরনের ভার্বকে পজিটিভ ভার্ব বলা হয়, যখন কাজটা নিজে না করে অন্যকে দিয়ে করায়। কাজটা নিজে না করে কি অন্যকে দিয়ে যখন করায়, তখন এগুলোকে বলা হয় পজিটিভ ভার্ব। কি ভার্ব? পজিটিভ ভার্ব। তাহলে পজিটিভ ভার্বের অনুবাদ প্রায় আসে, বিভিন্ন চাকরি পরীক্ষা আসে, রিটেন পরীক্ষায়, যে এখানে বলা হয়েছে যে সে খাওয়ায়, যেহেতু ইট অর্থ নিজে খাওয়া আর ফিড অর্থ অন্যকে খাওয়ানো। ইট অর্থ নিজে খাওয়া, ফিড অর্থ কি অন্যকে খাওয়ানো। তোমাদেরকে একটু ডিপলি আলোচনা করি। এই ফিডের সাথে আরেকটা খাওয়ানোর অর্থ আছে ট্রিট। আমরা বলি না সে আমাকে ট্রিট দিছে, এই ট্রিট কথাটা আমরা ইউজ করি না? এই ট্রিট দেওয়ার অর্থ খাওয়ানো। এখন আমরা এখানে তো কবুতরকে খাওয়াই, এখানে আমরা ফিড শব্দ ইউজ করব, কিন্তু মানুষকে খাওয়ানোর ক্ষেত্রে ফিডের চেয়েও ট্রিট শব্দটা আরো বেশি গুরুত্বপূর্ণ। ফিড শব্দটা আরো বেশি গুরুত্বপূর্ণ কেন? ফিড বলতে বাচ্চাদেরকে খাওয়ানো, ফিড বলতে বাচ্চাদেরকে খাওয়ানো। আর ট্রিট বলতে আমরা সাধারণত বিভিন্ন পারপাসে একজন আর একজনকে খাওয়াই, এটা যে কোনো এইজের মানুষকে আমরা খাওয়াতে পারি। আর ফিড খাওয়ানো অর্থাৎ হাতে তুলে খাওয়ানো। তাহলে এই জিনিসটা তোমরা যখন অনুবাদ করবা, শব্দের পার্থক্য বুঝতে হবে যে আসলে ফিডের মধ্যে আর ট্রিটের মধ্যে পার্থক্য কি। যে ফিড আর ট্রিট, যে ফিড এবং ট্রিট এর মধ্যে পার্থক্য কি? তাহলে ফিড হচ্ছে, শোনো, ফিড হচ্ছে কি
হাতে ধরে খাওয়ানো, বাচ্চাদেরকে খাওয়ানো, অসুস্থ মানুষকে খাওয়ানো, এটা হচ্ছে ফিড। তাহলে কবুতরের বাচ্চাকেও মানুষ হাতে ধরে খাওয়ায় বা কবুতরকে হাতে ধরে খাওয়ায়, এক্ষেত্রে আমরা ফিড ব্যবহার করব। আর ট্রিট হাতে ধরে খাওয়ানো না, ট্রিট হলো কোনো পারপাসে তাকে খাওয়ানো, কোনো পারপাসে আমরা একজন আরেকজনকে খাওয়াই, আমরা এক বন্ধু আরেক বন্ধুকে খাওয়াই, এটাকে ট্রিট বলে। আচ্ছা তাহলে একটু আমাকে বলো তো ভাই, এই ফিড এবং ট্রিট এই দুইটা শব্দের পার্থক্য আজকের প্রথম জানছো কে কে, একটু অনেস্টলি বলো যে ফিড এবং ট্রিট এই দুইটা শব্দের পার্থক্য আজকের প্রথম জানছো কে কে, একটু একটু প্লিজ একটু বলো যে আমি আজকের এই দুইটা শব্দের পার্থক্যটা ভালো ক্লিয়ার হয়েছি। ফিড তো মুরগির খাবার, আরে ভাই এটা হচ্ছে নাউন। দিনা দিনা ওই যে ফিড বলো ওটা হচ্ছে নাউন, মুরগির খাবারটাকে ফিড বলে, ওটা মুরগির খাবার, গরুর খাবার, মাছের খাবার সবকিছুকে ফিড বলে। আর এটা হলো খাওয়ানো, এটা হচ্ছে খাওয়ানো। প্রথম জানলাম শামসুন্নাহার কাজী, এই যে অনেকেই বলছে আমি, অনেকেই বলছে আমি প্রথম জেনেছি, গুড, আমি, থ্যাংক ইউ। তাহলে অনুবাদের সময় এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, অনুবাদের সময় এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আমি স্যার, গুড, আমি গুড, গুড, তাহলে আমি গুড, গুড, থ্যাংক ইউ। অনেকেই অনেকেই আমি বলতেছে, আমি সবার নাম পড়তেছি না, যারা বলতেছে সবাইকে ধন্যবাদ। অনেকেই আজকের প্রথম ফিড আর ট্রিডের পার্থক্যটা বুঝতে পারলাম। এখন একটু খেয়াল করো, যেহেতু কবুতরকে খাওয়ায়, কবুতরকে মানুষ অনেক সময় বাচ্চা কবুতরকে হাতে ধরে খাওয়ায়, কবুতরকে অনেকে হাতে ধরে খাওয়ায়, এক্ষেত্রে আমরা এখানে ফিড শব্দটা ইউজ করব, যে হি ফিডস দা পিজিয়ন। পিজিয়ন কবুতর বা পিজিয়ন ঘুঘু অর্থ ব্যবহার করে, একই একই ব্যবহার করে। এই আচ্ছা এবার দেখো পরের যে বাক্যটা আছে, আচ্ছা এরপর একটু খেয়াল করি যে এয়ার অ্যান্ড ওয়াটার আর এসেন্সিয়াল ফর হিউম্যান, মানুষের জন্য পানি এবং বাতাস খুবই গুরুত্বপূর্ণ। মানুষের জন্য পানি এবং বাতাস কি খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে একদম ক্লিয়ার, থ্যাংক ইউ। তাহলে খেয়াল করো যে এয়ার অ্যান্ড ওয়াটার আর এসেন্সিয়াল ফর হিউম্যান, অর্থাৎ বায়ু এবং পানি মানুষের জন্য খুবই কি খুবই গুরুত্বপূর্ণ, খুবই কি গুরুত্বপূর্ণ। পিজিয়ন ঘুঘু অর্থ ব্যবহার করে, আবার কবুতর অর্থ ব্যবহার করে, ডাব শুধুই ঘুঘু, ডাব শুধুই ঘুঘু, পিজিয়নটাকে অনেকে ঘুঘু অর্থ ব্যবহার করে, অনেকে ঘুঘু অর্থ ব্যবহার করে। এয়ার ওয়াটার আর এসেন্সিয়াল ফর হিউম্যান, বাতাস এবং পানি মানুষের অপরিহার্য, মানুষের কি মানুষের অপরিহার্য। এসেন্সিয়াল, এসেন্সিয়াল ফর কি, এসেন্সিয়ালের পরে ফর বসে, এসেন্সিয়াল ফর। দেখো এরকম করে ট্রান্সলেশন থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। এরপরে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস থেকে, রাইট ফর্ম অফ ভার্বস থেকে 5 মার্কের কোশ্চেন আসতে পারে। তার আগে একটু দেখাই তোমাদের ট্রান্সলেশন আরো একটা ভাবে তোমাদের আসতে পারে, সেন্টেন্স মেক করতে দিবে। কি করতে দিবে বলো, সেন্টেন্স মেক করতে দিবে। এটা সাধারণত দেয় ফ্রেজ থেকে, কোথা থেকে, ফ্রেজ থেকে সেন্টেন্স মেক করতে দেয়। সেন্টেন্স মেক করতে দিবে কোথা থেকে দিবে, ফ্রেজ থেকে দিবে। যেমন ধরো তোমাকে দিল যে ক্যাটস এন্ড ডগস, ক্যাটস এন্ড ডগস, এটা দিয়ে সেন্টেন্স মেক করতে হবে। এখন সেন্টেন্স মেক করার ক্ষেত্রে এটা অন কাইন্ড অফ ট্রান্সলেশন। এই ক্ষেত্রে আমরা বড় একটা ভুল করি, এই ভুলটা পরীক্ষা হলে ভুলেও করবা না, আমার কথা শুনো কাজে দিবে। সেটা হচ্ছে পরীক্ষার হলে অনেকে অনেক পাণ্ডিত্য দেখাতে গিয়ে অনেক বড় বাক্য তৈরি করতে চায়, অনেক কঠিন বাক্য তৈরি করতে চায়, অনেক আনকমন বাক্য তৈরি করতে চায়। তখন মনে করে যে আমি যদি কঠিন বড় আনকমন বাক্য তৈরি করি তাহলে মনে হয় আমাকে ভালো মার্কস দিবে। এইটা একটা চরম ভুল ধারণা রিটেন পরীক্ষায়। তুমি মনে রাখবা তোমাকে বলছে সেন্টেন্স মেক করতে, তোমাকে কি বলছে, সেন্টেন্স মেক করতে বলছে। তুমি এটা দিয়ে যত স্ট্যান্ডার্ড যত কঠিন বাক্যই তৈরি করো, তোমাকে 1 মার্কের বেশি দেওয়ার ক্ষমতা এক্সামিনারের নেই। 1 মার্কের বেশি দেওয়ার ক্ষমতা
এক্সামিনারের নেই। আমি কি কথা বলতেছি? আফসানা বিতি বলতেছি আর একটু ফাস্ট। বলো আমি কি বলতেছি কিনা? আরো স্লোলি বলবো? আরো স্লোলি বললে কি ভালো হবে? আচ্ছা খেয়াল করো, এখন যেখানে ছিলাম, এখন তুমি ধরো অনেক কঠিন একটা বাক্য তৈরি করছো। কঠিন একটা বাক্য তৈরি করে তুমি ধরো সেখানে ভুল করে ফেলছো, তখন তোমাকে মার্ক দিবে 0। তুমি কঠিন বড় বাক্য তৈরি করতে গিয়ে ভুল করে ফেলছো, সেখানে মার্ক দিবে কি? মার্ক দিবে 0। ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে, না স্যার ঠিক আছে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, ওকে থ্যাংক ইউ। না স্যার আপনি কন্টিনিউ করেন স্যার, থ্যাংক ইউ। তাহলে এই জন্য তোমাদেরকে মাথায় রাখতে হবে খুব কঠিন না। তুমি যে বাক্যটা তৈরি করো ভাইয়া, একবারে সিম্পল সহজ তৈরি করো, যাতে ভুল না হয়, যাতে ভুল নয়। যেমন ক্যাটস এন্ড ডগস দিয়ে দিছে, তুমি কো যে ইট ট্রেন্স ক্যাটস এন্ড ডগস। ইট ট্রেন্স কি? ক্যাটস এন্ড ডগস। তোমাকে ভাই 1 মার্ক দিয়ে দেবে ইনশাআল্লাহ। তোমাকে 1 মার্ক কি? 1 মার্ক দিয়ে দিবে। 1 মার্ক কি দিয়ে দিবে। বেশি কমেন্ট করার দরকার নেই, ঘুমাই আগাই ওরা খালি কমেন্ট করতে, কমেন্ট বেশি করার দরকার নেই। আচ্ছা তাহলে ইট রেন্স ক্যাটস এন্ড কি? ক্যাটস এন্ড ডগস। তার মানে তোমাকে মাথা রাখতে হবে যে বাক্যটা অনেক বড় জটিল কোনো ম্যাটার না, বাক্যটা নির্ভুল হওয়াটা মূল। বাক্যটা নির্ভুল হওয়াটা মূল, অর্থাৎ তুমি যে বাক্যটা তৈরি করবা সেটা ছোট হোক বা সেটা নির্ভুল হোক। আমার কথা কি বুঝাতে পারছি? আমার কথা কি বুঝাতে পারছি কিনা? বলো বুঝাতে পারছি কিনা। ধরো তোমাকে আরেকটা ফ্রেজ দেওয়া হলো যে ব্লু ব্লাড। কি ব্লাড বলো? ব্লু ব্লাড। ব্লু ব্লাড, ব্লু ব্লাড মানে কি একটু বলো তো? ব্লু ব্লাড মানে কি? ব্লু ব্লাড মানে কি বলো? বলো তো ব্লু ব্লাড মানে কি? ব্লু ব্লাড, ব্লু ব্লাড মানে কি একটু বলো? ব্লু ব্লাড মানে কি একটু বলো? ব্লু ব্লাড মানে কি একটু বলো? জি স্যার ক্লিয়ার, ওকে। আভিজাত্য, আভিজাত্য। তাহলে এই ব্লু ব্লাড দিয়ে একটা বাক্য তৈরি করে ফেলো তো, দেখি কে কি পারো। ব্লু ব্লাড দিয়ে তোমরা একটা বাক্য তৈরি করে ফেলো। ব্লু ব্লাড দিয়ে একটা বাক্য তৈরি করো, দেখি কে কি পারো। আভিজাত্য, উচ্চ বংশ বা আভিজাত্য। হ্যাঁ, নীল রক্ত কোনো মানুষ হয়? নীল রক্তের কোনো মানুষ হয় না, তার মানে নীল রক্ত মানুষের আভিজাত্য। তার মানে এটা দিয়ে একটা বাক্য তৈরি করে ফেলো, একটা বাক্য তৈরি করে ফেলো। আভিজাত্য, গুড। একটা বাক্য তৈরি করো, দেখি তোমরা পারো কিনা। একটা বাক্য তৈরি করো, সুন্দর একটা বাক্য, সুন্দর এবং মানসম্মত একটা বাক্য তৈরি করো। He comes from blue blood, good. MD Hasan Ali, he is proud of his blue blood, good. এই যে তোমরা যে পারতেছো, এতটুকু পারলেই যথেষ্ট ভাই, এতটুকু পারলেই যথেষ্ট। এখন দেখো এই টাইপের কোশ্চেন আমি তোমাদেরকে দেখাই যে প্রিভিয়াস পরীক্ষা কিভাবে আসছে। দেখো এই যে প্রিভিয়াস পরীক্ষা, দেখো এই যে দেখো যে রাইট বেঙ্গলি মিনিং এন্ড মেক সেন্টেন্স। তোমাকে এখানে বলছে রাইট বেঙ্গলি মিনিংস এন্ড মেক সেন্টেন্স। এখন এইখানে বেঙ্গলি মিনিং অনেক সময় চাইতেও পারে, নাও চাইতে পারে, তবে তোমাকে জেনে রাখতে হবে চাইতেও পারে। এবং এই টাইপের কোশ্চেন
2 মার্ক বা 4 মার্ক বা 5 মার্ক আসার সম্ভাবনা আছে। 2ও আসতে পারে, 3ও আসতে পারে, 4ও আসতে পারে, 5ও আসতে পারে, আসার সম্ভাবনা আছে। জান দেখো, at fingers end, নখ দর্পণে, তাহলে ইউর স্টেটমেন্ট ইজ অ্যাট ফিঙ্গার্স ইজ মাই ফিঙ্গার্স এন্ড, তোমার স্টেটমেন্ট আমার নখ দর্পণে, বাক্যটা তৈরি হয়ে গেল। বার্ডস আই ভিউ, মোটামুটি ধারণা, হি টুক এ বার্ডস আই ভিউ অফ দ্য সাবজেক্ট, হার্ট নাট টু ক্র্যাক, কঠিন সমস্যা, ওভার পপুলেশন ইজ এ হার্ট নাট টু ক্র্যাক ফর বাংলাদেশ, তার মানে অতিরিক্ত জনসংখ্যা বাংলাদেশে একটা বড় সমস্যা, অতিরিক্ত জনসংখ্যা বাংলাদেশে একটা কি বড় সমস্যা। ফ্রম ফ্রাইং প্যান টু ফায়ার, খারাপ অবস্থা, she tried to jump from the frying pan to fire, সে খারাপ অবস্থা অতিক্রম করেছে। দেখো, ইন্টার্নস পর্যায়ক্রমে, ক্যান্ডিডেটস ওয়ার কল্ড, প্রার্থীদেরকে ডাকা হয়েছিল ইন্টার্ন পর্যায়ক্রমে টু দ্য ইন্টারভিউ বোর্ডে। তাহলে এরকম কোশ্চেন তোমাদের আসতে পারে, সেটা 2 মার্কও আসতে পারে, 3 মার্কও আসতে পারে, 4 মার্কও আসতে পারে, 5 মার্ক আসতে পারে, এবং ট্রান্সলেশন তো আসবে। এরপরে আসো যে গ্রামার সাইডে তোমাদের কি কি লাগবে। গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেটা আমি বলি 98% শিওর থাকো, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, এবং এইটা ফিল ইন দিয়ে ব্ল্যাঙ্ক আকার দিলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দিতে পারে, সাথে তোমাকে দিতে পারে কি যে আর্টিকেল দিতে পারে, ডিটারমিনার দিতে পারে, এগুলো মিলিয়ে তোমাকে 5 মার্কের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিতে পারে। পাঁচ মার্কে কি দিতে পারে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিতে পারে। তাহলে এবার একটু খেয়াল করো, যেখানে বলা হয়েছে যে তুমি যদি দেখো যে গ্রামার থেকে, তাহলে আমরা ট্রান্সলেশনের 2টা বিষয় বুঝতে পারলাম। ট্রান্সলেশনে একটা কোশ্চেন হবে ডিরেক্ট বাংলা থেকে ইংলিশ করতে পারে, অথবা ইংলিশ থেকে বাংলা করতে পারে। এর মধ্যে প্রবাদ প্রশ্ন থেকে 1-2টা থাকবে, টেন্স থেকে 1-2টা থাকবে, বাকিগুলো অন্যান্য গ্রামাটিক্যাল নিয়ম থেকে থাকবে। এরপরে তোমার ট্রান্সলেশন পার্টে দিতে পারে কি যে ফ্রেজ দিয়ে ওখান থেকে সেন্টেন্স মেক করতে হবে। তাহলে 2টা বিষয় আমাদের ক্লিয়ার হয়ে গেল, এবং ট্রান্সলেশন এর মধ্যেই আসবে। এরপরে যদি ট্রান্সলেশন আরো বেশি ঝামেলা করে, অনেক সময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে বাক্য তৈরি করতে বলে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে বাক্য তৈরি করতে বলে, তবে খুব একটা কম। ফ্রেজ ইডমস থেকে সবচেয়ে বেশি, সেন্টেন্স মেক সবচেয়ে বেশি আসে ফ্রেজ এবং ইডম থেকে। এটা শুধুমাত্র দারিদ্র বিমোচন না, নন ক্যাডার যে কোনো রিটেনেই এমন হয়, নন ক্যাডার যে কোনো রিটেনেই এমন হয়। বলো, আমার কথা কি বুঝতে পারছো কিনা একটু বলো, আমার কথা কি বুঝতে পারছো কিনা একটু বলো। এই বলো, আমার কথা বুঝতে পারতেছো কিনা একটু বলো, যে এই 2টা বিষয় ক্লিয়ার হয়েছে কিনা, এই 2টা বিষয় ক্লিয়ার হয়েছে কিনা। এরপর আসো গ্রামারে তোমাদের কি কি আসতে পারে, গ্রামারে তোমাদের কি কি আসতে পারে। গ্রামারের ভিতরে তোমাদের যেটা আসার মতো সেটা হচ্ছে, যদি একবারে আমি মোটা দাগে বলি, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রিপজিশন, সেটা হচ্ছে প্রিপজিশন। এটা একবারে মোটা দাগে বলবে। প্রিপজিশনের সাথে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আকারে অনেক সময় মিক্স করে দেয় আর্টিকেল বা ডিটারমিনার, আর্টিকেল বা ডিটারমিনার, এটা অনেক সময় মিক্স করে দেয়, আর্টিকেল বা ডিটারমিনার মিক্স করে দেয়। এই 2টা বিষয় থেকে সবচেয়ে বেশি আসে, এটা 3, 4, 5
এবার সাউন্ড ক্লিয়ার? এবার সাউন্ড আছে? এবার সাউন্ড আছে? হ্যাঁ, ওকে ওকে, এবার সাউন্ড ক্লিয়ার? সবাই আনসার করো। আই ওয়ান্ট টু ড্যাশ মার্কেট টু বাই এ শার্ট। সবাই আনসার করো। আই ওয়ান্ট টু মার্কেট টু বাই এ শার্ট। আই ওয়েন্ট টু মার্কেট টু বাই এ শার্ট। সবাই আনসার করো। এখন সাউন্ড আছে তো? সাউন্ড নাই? সাউন্ড ক্লিয়ার তো? ওকে ওকে, সবাই একটু আনসার করো। আই ওয়েন্ট টু মার্কেট টু বাই এ শার্ট। সবাই এটা আনসার করো। সবাই সবাই আনসার করো। ওকে, তোমরা কমেন্টে একটু আনসারটা করে ফেলো। আনসারটা করে ফেলো যে আই ওয়েন্ট টু মার্কেট ড্যাশ টু বাই এ শার্ট। নো আর্টিকেল। তিরকুট বলছে নো আর্টিকেল। একদম ক্লিয়ার? নো আর্টিকেল। ক্রস হবে, ক্রস হবে। সাইফুল বলছে দি। নো আর্টিকেল, নো আর্টিকেল, নো আর্টিকেল। গুড। এখন শুনো, এখানে কেন ক্রস হলো এটা অনেকে আমরা জানি না। দেখো তোমাকে তো বলি মার্কেট, বাজার। বাজারের কাজই হচ্ছে কোনো কিছু কেনাকাটা করা। বাজারের কাজ হচ্ছে কোনো কিছু কি কেনাকাটা করা। তার মানে এখানে সে বাজারে গেছে কেন? বাজারে গেছে সে একটা শার্ট বা জামা কেনার জন্য। সে বাজারে কেন গেছে? একটা জামা কেনার জন্য। তার মানে তুমি মনে রাখবা কিছু সামাজিক প্রতিষ্ঠান আছে, যেমন মার্কেট, এরপরে হসপিটাল, এরপরে মস্ক, মসজিদ, টেম্পল, মন্দির, চার্চ, গির্জা। এই যে সামাজিক প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো এগুলো যদি স্ব উদ্দেশ্যে ব্যবহার করা হয় তখন কোনো আর্টিকেল বসে না, কিন্তু অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা হয় আর্টিকেল বসবে। যেমন তুমি যদি স্কুলে যাও লেখাপড়া করতে, তাহলে স্কুলের সাথে কোনো আর্টিকেল বসবে না। কিন্তু যদি তুমি স্কুলে যাও কিসের জন্য? তোমার এক বন্ধুর সাথে দেখা করতে বা হেডমাস্টারের সাথে কোনো কাজ দাও, তখন এখানে আর্টিকেল দিতে হবে। ধর তুমি মসজিদে গেছো নামাজ পড়ার জন্য, নামাজ পড়তে গেলে অবশ্যই তোমাকে আর্টিকেল দেওয়া যাবে না। কিন্তু যদি মসজিদের ফ্যান নষ্ট হয়ে যায় সেটাকে সারতে যাও, তাহলে অবশ্যই তোমাকে একটা আর্টিকেল দিতে হবে। অবশ্যই একটা আর্টিকেল দিতে হবে। এখন ধর তোমাকে বলা হলো যে আই
went to mosque. I went to dash mosque to repair the fan. আচ্ছা বলো তো মসজিদের কাজ কি ফ্যান ঠিক করা? মসজিদে মানুষের কাজ কি বলো? মসজিদে মানুষের কাজ হচ্ছে নামাজ পড়া, কিন্তু এখানে কেন গেছে? ফ্যান ঠিক করতে গেছে। তার মানে এখানে তোমাকে কোন রকম কোন এখানে তোমাকে একটা আর্টিকেল দিতে হবে, সেটা অবশ্যই দিয়ে দিতে হবে। I went to the mosque to repair the fan. I went to the mosque to কি? To repair the fan. আচ্ছা, তাহলে এইরকম করে তোমাকে আর্টিকেল থেকে প্রশ্ন দিতে পারে এবং প্রিপজিশন থেকে প্রশ্ন দিতে পারে। যেমন দেখো প্রিপজিশন কোন টাইপের কোশ্চেন হবে তোমাদেরকে একটু দেখাই। দেখো এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কটা, দেখো এইখানে আমাদের পাঁচটা ব্ল্যাঙ্ক দেওয়া আছে। দেখো এই ব্ল্যাঙ্কটা একটু খেয়াল করো সবাই, তাহলে বুঝতে পারবা যে আই ডোন্ট কেয়ার ড্যাশ ইউ, ডোন্ট কেয়ার ফর ইউ। আই ডোন্ট কেয়ার কি? ফর ইউ। হি লিভস ড্যাশ ঢাকা। অবশ্যই জানো যে যদি গ্যাপের পরে কোনো বড় জায়গা থাকে, লিভস ইন ঢাকা। দেখো হিজ ড্যাশ এলএলবি, এলএলবি, এলএলএম, এরপরে তোমার এম এ, এরকম যদি থাকে সেক্ষেত্রে আমরা এন বসাই। কি বসাই? এন বসাই। সান পৃথিবীতে একটাই আছে, এখানে দা হবে, দা সান। আই উইশ, এই যে রাইট ফর্ম ভার্বস, আই উইশ হ্যাড, এখানে আই উইশ আই হ্যাড হবে, আই উইশ আই একটা হ্যাড হবে, হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। পাখির মতো যদি আমার ডানা থাকতো, পাখির মতো যদি আমার কি থাকতো? আমার ডানা থাকতো। তার মানে তোমাকে মনে রাখতে হবে গ্রামারের প্রশ্ন একটাই দিবে, একটার প্রশ্নের ভিতরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়ে তোমাকে আর্টিকেল দিতে পারে, তোমাকে ডিটারমিনার দিতে পারে, তোমাকে রাইট ফর্ম ভার্বস দিতে পারে, তোমাকে প্রিপজিশন দিতে পারে। অর্থাৎ যেগুলো দিয়ে গ্যাপ তৈরি করা সম্ভব। বুঝতে হবে এখানে রিটেন পরীক্ষার পড়াটা অনেক হিসাব নিকাশের বিষয়। এখন তুমি এখানে নাউন পরে কোনো লাভ হবে না, কারণ নাউন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বানানো যায় না খুব একটা। হ্যাঁ, এখানে তোমাকে প্রেস পরে কোনো লাভ হবে না, ক্লোজ পরে কোনো লাভ হবে না, কারণ এগুলো দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বানানো যায় না। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কার কার হয়? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কার কার হয়? আমি একবার সহজ একটা তোমাদেরকে জায়গা দেখাতে পারি। এটা অনেকে হয়তোবা জানে না যে বর্তমান 9-10-এর ইংলিশ সেকেন্ড পেপারের 1 নাম্বার এবং 2 নাম্বার যে কোশ্চেন দুইটা হয়, 1 নাম্বার এবং 2 নাম্বারে যে কোশ্চেন গুলো হয় যে টাইপের, ওই টাইপের কোশ্চেনই নন ক্যাডার রিটেনে হয়। সেখানে আর্টিকেল থাকে, ডিটারমিনার থাকে, প্রিপোজিশন থাকে, ভার্বের ব্যবহার থাকে, এগুলোই। তার মানে তোমাকে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের ভিতরে কি কি দিবে? আবার খেয়াল করো, তোমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের জন্য কি কি পড়তে হবে এই কথাগুলো মনে খেয়াল করো। পরীক্ষা দিয়ে আমার কথা মনে করতে হবে এইভাবে কোশ্চেন হয়েছে কিনা। দেখো কথা কি বুঝতে পারছো কিনা? এগুলো পরীক্ষা দিয়ে অবশ্যই তোমার মনে করতে হবে। সেটা হচ্ছে তোমাকে প্রিপজিশন মাথায় রাখতে হবে। প্রিপজিশন থেকে আসবে আর্টিকেল প্লাস ডিটারমিনার, আর্টিকেল প্লাস ডিটারমিনার। এরপর তোমাকে দিবে রাইট ফর্ম অফ ভার্বস, রাইট ফর্ম অফ ভার্বস। এখান থেকে দেখা গেল এই 3টা টপিকের বাইরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের জন্য আর কিছু পড়তে হবে না। আপনি যেভাবে বলতেছেন সবাইকে নিয়ে যাবেন নাকি? বা ভাইয়া অভিজ্ঞতা একটা বিষয় আছে এখানে। ওকে, তাহলে এখানে খেয়াল করি যে প্রিপজিশন
আর্টিকেল, ডিটারমিনার, রাইট ফর্ম অফ ভার্বস, এই তিনটা টপিক মিলিয়েই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের কোশ্চেন হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এর বাইরে হবে না। হ্যাঁ, অন্যান্য নন ক্যাডার যত রিটেন হয়, নন ক্যাডার যত রিটেন হয় সবকিছুতে এগুলো গুরুত্বপূর্ণ, সবকিছুতে এগুলো কি, এগুলো গুরুত্বপূর্ণ, নন ক্যাডার যত ধরনের রিটেন হয়। এবার একটু খেয়াল করি, তাহলে আমরা কি কি পেলাম? ট্রান্সলেশন কোন টাইপের হবে বুঝতে পারলাম। এবার আমরা কি বুঝতে পারলাম? যে সেন্টেন্স মেকিং কোথা থেকে হবে বুঝতে পারলাম। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কিভাবে হবে বুঝতে পারলাম। আমার তিনটা বিষয় ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো, এখানে আমরা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক প্র্যাকটিস করি। এটাও একটা পরীক্ষায় আসা প্রশ্ন। দেখো, এটা আমরা একটু প্র্যাকটিস করে যাই। যে দেখো, দ্য কাউ, এখানে একটু মিস্টেক আছে, দ্য কাউ এর পরে লিভস হবে, দ্য কাউ লিভস হবে, লিভস ড্যাশ গ্রাস। এটা একটু টাইপিং মিস্টেক আছে ভাইয়া। দ্য কাউ এর পরে লিভ ভার্ব হবে, দ্য কাউ লিভস অন গ্রাস হবে, দ্য কাউ লিভস অন গ্রাস। তাহলে একটু খেয়াল করি যে দ্য কাউ লিভস অন গ্রাস। দেখো, নজরুল ইজ, শেলি, যে কোনো নাউনের পরে অফ থাকলে, যে কোনো নাউনের পরে অফ থাকলে আগের গ্যাপে 99% ক্ষেত্রে দি বসে। নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ, নজরুল ইজ দ্য শেলি অফ কি, শেলি অফ বাংলাদেশ। এখানে নজরুল ইজ দ্য শেলি হবে। এখানে বিয়ে, আচ্ছা একটু আমি এই জিনিসটা অনেকে বুঝে না, কিন্তু অনেকেই বুঝে না এই জিনিসটা, যে বিয়ের আগে কেন এ হয় আর এম এর আগে কেন এন হয়। এখানে কেন এ বি হবে, কেন এন এম এ হবে, এই জিনিসটা অনেকে ক্লিয়ার না। এবার এই বিষয়টা ক্লিয়ার করে দেই, আপনি কখনোই ভুলবেন না, আর জীবনে ভুল হবে না। বিয়ে কে বাংলা লেখেন বি এ, তাহলে বি মানে ব মানে কি সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ, ব মানে কি, ব মানে ব্যঞ্জন বর্ণ। এই প্রথম যে অক্ষরটা থাকবে এইটাকে যদি আমরা বাংলায় অনুবাদ করি, বাংলায় লিখি, লেখার পরে ব্যঞ্জন বর্ণ আসে, তাহলে এ বসাবো। ব্যঞ্জন বর্ণ আসলে কি বসাবো, ব্যঞ্জন বর্ণ আসলে এ বসাবো। আর যদি এটা স্বরবর্ণ আসে, যেমন দেখো এমটা দেখো, প্রথম অক্ষরটা এম এর প্রথম অক্ষর আছে এ, আর এখানে বি এর প্রথম অক্ষর আছে ব, তাহলে এই যে এ আছে, এ হচ্ছে কি, এ হচ্ছে স্বরবর্ণ। স্বরবর্ণ যদি আসে তাহলে এন হবে, তাহলে এন হবে। এখন তোমাকে যদি বলি যে বলতো এফ আর সি এস এর আগে কি হবে, এফ আর সি এস এর আগে কি হবে, এফ আর সি এস এর আগে কি হবে একটু বলো। এফ আর সি এস, এফ আর সি এস, এফ আর সি এস এ কি হয় একটু বলো। এফ আর সি এস, এফ আর সি এস, এফ আর সি এস এ এন হবে, কি হবে, এন হবে। গুড। এফ আর সি এস এ কি হবে, এন হবে। এফ আর সি এস এ এন হবে, কি হবে, এন হবে। এবার দেখো, হি ইজ এ বিএ, হি অ্যাসিউড মি, প্রিপোজিশনাল কোশ্চেন। দেখো, অ্যাসিউড মি সেফটি, সেফটি হচ্ছে নাও, অ্যাসিউড মি অফ সেফটি, সে আমাকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছিল। অ্যাসিউরের সাথে অফ বসে, অ্যাসিউর অফ, কোনো কিছুর নিশ্চয়তা দেয়া। তাহলে হি অ্যাসিউড মি অফ সেফটি, সে আমাকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছিল। সে আমাকে নিরাপত্তার কি, নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছিল। তাহলে হি অ্যাসিউড মি অফ কি, অফ সেফটি। তার মানে এখানে
প্রিপজিশন থেকে কোশ্চেনটা আসছে। দেখো, হি ওয়েন্ট থ্রো ড্যাশ অ্যান্ড ওপেন ড্যাশ ওপেন হার্ট সার্জারি। হি ওয়েন্ট থ্রো, সে গিয়েছিল ওপেন হার্ট সার্জারি। ওপেন ও তো ভাওয়েল, তাহলে অ্যান ওপেন হার্ট সার্জারি অ্যান। আর ওটা যদি ওয়ের মতো হইতো তাহলে এ হয়। এটা আমরা সবাই জানি। বিশেষ করে সবচেয়ে বেশি আসে দুইটা কোশ্চেন এখানে রিটেনে, অন আইড ম্যান, অন আইড ম্যান, অন আইড ম্যান, আর একটা আসে অন টাকা নোট, অন টাকা নোট। এই দুইটা সবচেয়ে বেশি আসে। হ্যাঁ, ওর যে মানে ব্যতিক্রম যে এ অন আইড ম্যান, এ অন টাকা নোট, এ অন আইড ম্যান, এ অন টাকা নোট। স্যার কিভাবে বুঝবো প্রিপোজিশন নাকি আর্টিকেল? খুব ভালো একটা প্রশ্ন করছে। এটা কোশ্চেন দেখলে বোঝা যাবে। তুমি কোশ্চেন দেখলে বুঝবা যেখানে আর্টিকেল হবে না প্রিপোজিশন হবে না রাইট ফর্ম ভার্বস হবে। কোশ্চেন দেখলে বোঝা যাবে। কোশ্চেন দেখলে বোঝা যাবে। ওকে, তাহলে এখানে কি হবে? এ অন আইড ম্যান, এ অন টাকা কি? এ অন টাকা নোট, এ অন টাকা কি? অন টাকা নোট। আচ্ছা, তাহলে এই দুইটাই সবচেয়ে বেশি কি হয়? এই দুইটাই সবচেয়ে বেশি ব্যতিক্রম হয় আর আসে। আর এখানে ওপেন, এটা ও তো ও এর মতোই আছে, এই জন্য অ্যান ওপেন হার্ট সার্জারি। অ্যান ওপেন কি? অ্যান ওপেন হার্ট সার্জারি। ওকে, তাহলে একটু আমরা খেয়াল করি, এই টাইপের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আসবে। এরপরে এখানে এই কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ না, নাম্বার জেন্ডার আসতেও পারে নাও আসতে পারে। নাম্বার জেন্ডার আসলে এই প্যাটার্নে আসবে, তোমাকে একটা দেয়া থাকবে, অপোজিটটা লিখতে হবে। নাম্বার জেন্ডার থেকে যদি রিটেন পরীক্ষা আসে, খুব একটা আসে না, মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে দেখা যায়। এটা মুখস্থ রাখতে হবে, যদি আসে মুখস্থ রাখতে হবে। 20 মার্কের পরীক্ষা তো এত টেনশনে কিছু নেই এখানে, একবারে খুব জটিল ওরকম কিছু হবে না, আর খুব বেশি দেওয়ার মতো কিছু নাই, যেহেতু 20 মার্কের খুব বেশি দেওয়ার কিছু নেই। এখানে আমরা কয়েকটা ট্রান্সলেশন দেখতে পাচ্ছি। দেখো, যে শিক্ষায় জাতির মেরুদণ্ড অনেকটা প্রবাদের মতো, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। এখন তুমি লিখলা এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, এটা দিলে না। দেখো, এটা তুমি কি ভুল ক্রমে, এটা তুমি মিস্টেক করে ফেললা, তোমাকে নাম্বার কিন্তু দিবে না। প্রবাদ কখনোই চেঞ্জ করা যাবে না, যেভাবে আছে সেম টু সেম লিখতে হবে। যেমন আমাদের জীবন সংক্ষিপ্ত, আওয়ার লাইফ ইজ শর্ট। সৎ ব্যক্তিকে সবাই সম্মান করে, এভরি অন রেসপেক্টস হবে, এখানে রেসপেক্টস হবে, এভরি অন রেসপেক্টস অ্যান অনেস্ট পারসন। এভরি অনের পরে বা অন বডি থিং যুক্ত অর্থ যদি থাকে, অন বডি থিং যুক্ত অর্থ থাকলে ভার্ব সিঙ্গুলার হবে। অন বডি থিং যুক্ত ওয়ার্ড যদি থাকে তাহলে ভার্ব কি হবে? ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে। অন বডি থিং যুক্ত ওয়ার্ড থাকলে ভার্ব সিঙ্গুলার হবে। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, স্মোকিং ইজ ভেরি ইনজুরিয়াস বা হার্মফুলও দিতে পারবা। স্মোকিং ইজ ভেরি হার্মফুল বা ইনজুরিয়াস। এখন বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং নাও। টেন্সের কোশ্চেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। টেন্স থেকে এক দুইটা আসেই, টেন্স থেকে একটা বা দুইটা, প্রবাদ থেকে একটা বা দুইটা, বাকি এক দুইটা আসবে, বাকি এক দুইটা আসবে, বাকি এক দুইটা কি? এক দুইটা আসবে। তাহলে আমরা কি এই বিষয়টা বুঝতে পারছি? দেখো, এরপরে একটু দেখি, এই যেখানে মেক সেন্টেন্স উইথ মিনিং, ফ্রেজ থেকে বাক্য তৈরি। ফ্রেজ থেকে কি? ফ্রেজ থেকে বাক্য তৈরি। এরকম কোশ্চেন প্রায় আসে, ফ্রেজ থেকে বাক্য তৈরি। আর গ্রামারে যে বিষয়টা হয়, যদি তোমাকে ভয়েস চেঞ্জ করতে দেয় বা তোমাকে ন্যারেশন করতে দেয়, ট্রান্সফরমেশন করতে দেয়, সেক্ষেত্রে তুমি স্বাভাবিক যে নিয়মগুলো জানো
ওই নিয়ম অনুযায়ী করবা, ওই নিয়ম অনুযায়ী তুমি করবা। আর এই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তোমাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কিছু কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এই পিডিএফটা তোমাদের দিয়ে দিবে, সমস্যা নেই। দেখো এখানে এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, দেখো যে প্রত্যেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কি, যেমন এখানে আসছে 5টাই প্রিপোজিশন, 5টাই কি আসছে, 5টাই প্রিপোজিশন আসছে। দেখো যে হি ডাইড ড্যাশ হিজ কান্ট্রি, তোমরা জানো দেশের জন্য মারা গেলে ডাই ফর হয়, দেশের জন্য মারা গেলে ডাই ফর হয়, কোন রোগে মারা গেলে ডাই অফ হয়, যদি কখনো দুর্ঘটনায় মারা যায় ডাই বাই হয়, যদি কোনো কারণে অর্থাৎ অতিরিক্ত খেয়ে বা অতিরিক্ত ঘুমিয়ে বা অতিরিক্ত পরিশ্রমের ফলে মারা যায় ডাই ফরম হয়। ডাই কি হয়, ডাই ফরম হয়। তাহলে হি ডাইড ফর দ্য কান্ট্রি। দেখো an honest man has no distrust of anyone, distrust of, এগুলো মুখস্থ রাখতে হবে। distrust কি, of anyone। এরপর দেখো early rising is দেখো conducive to health, conducive to একটা ফিক্সড প্রিপোজিশন, কোনো নিয়ম চলবে না, অ্যাপ্রোপ্রিয়েট। conducive to, দেখো যে ডোন্ট স্ট্যান্ড অন দ্য ডেস্ক, ডোন্ট স্ট্যান্ড অন দ্য ডেস্ক, এটা অন দেওয়া যায়, এত দেওয়া যায়, দ্য ডেস্কও দেওয়া যায়, অন দ্য ডেস্কও দেওয়া যায়, কারণ ডেস্কের উপরে বুঝাচ্ছে যে ডেস্কের উপরে দাঁড়িয়েও না, এজন্য অন দ্য ডেস্ক। দেয়ার ইজ এ ব্যাংক নিয়ার মাই হাউস, নিয়ার মাই হাউস, আমার বাড়ির নিকটে একটা কি আছে, একটা, আমার বাড়ির নিকটে একটা ব্যাংক আছে, ব্যাংক আছে। এরকম কোশ্চেন দিতে পারে, এরকম কোশ্চেন কি, এরকম কোশ্চেন দিতে পারে। আচ্ছা, তাহলে ট্রান্সলেশন এখানে অনেক দেয়া আছে। আর গ্রামারে আমি তোমাদেরকে কিছু বিষয় একটু সতর্ক করে দিব, যে ভুলগুলো পরীক্ষার হলে যাতে না করো তোমরা, রিটেনে এই জায়গাগুলোতে একটু সতর্ক থাকতে হয়। আমি যাই বলি একটু খেয়াল করে শুনো। তোমাদেরকে যদি ধরো ভয়েস চেঞ্জ করতে দিল, কি করতে দিল, ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ করতে আমি দুটো ভয়েস একটু করো তো, একটু করো, যে she gave me a black rose, she gave me a black rose, she gave me a black rose। তাহলে she gave me a black rose, তাহলে এইটা একটু করো তো, যে she gave me a black rose, এটা একটু প্যাসিভ করো তো, she gave me a black rose, একটু প্যাসিভ করে ফেলো সবাই, she gave me a black rose, black rose। এই প্যাসিভটা একটু সবাই করো, আমি তোমাদেরকে একটু সতর্ক করবো পরীক্ষার হলে বসে এই বিপদগুলোতে যাতে না পড়ো। I was given a black rose by her, a black rose is given to her। হ্যাঁ, পিডিএফ দিয়ে দিবে। I was given a black rose by her, a black rose was given by her, a black rose was given by her। এখন শোনো, এইখানে তোমরা পরীক্ষার যে ভুলটা করতে পারো সেটা হচ্ছে যখন আমরা এই ব্ল্যাক রোজকে সাবজেক্ট ধরে করবো রিটেন পরীক্ষায়, তোমরা যে টেকনিকটা অবলম্বন করো তাহলে ভুল থেকে বাঁচতে পারবা, ভুল থেকে বাঁচতে পারবা। যদি এ ব্ল্যাক রোজকে দাও, দেখো যদি বলো এ ব্ল্যাক রোজ, এ ব্ল্যাক রোজ, গেভ হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে ওয়াজ, এ ব্ল্যাক রোজ ওয়াজ গিভেন। এখানে মি ব্যক্তি পরে থাকলে গিভ ভার্ব আগে টু দিতে হয়, আর অন্যান্য ক্ষেত্রে ফর হয়, কিছু ভার্বে ফর হয়। গিভেন টু মি বাই হার। এখন তোমরা স্বাভাবিকভাবে
এখানে রিটেন অনেকে যে ভুলটা করবে, এই প্রিপজিশনটাই ভুল করবে। সবাই খেয়াল করো, বিষয়টা কিন্তু পরীক্ষার হলের জন্য খুবই একটা সেন্সিটিভ বিষয়। অনেকে কিন্তু এই জায়গাটায় ভুল করবে। কি ভুল করবে? এখানে টু দিবে না ফর দিবে, অনেকে টু দিবেই না, এরকম ভুলটা করবে। তার চেয়ে তুমি যখন রিটেন করবা, মনে রাখবা তুমি এই অবজেক্টটা ধরে কখনো করবাই না, তুমি সবসময় ব্যক্তি ধরে করবা। যদি ব্যক্তি ধরে করো তাহলে এই জাতীয় ভুল হবে না তোমার। আর রিটেনে এই জাতীয় ভুলের প্রিলিমিনারি পরীক্ষা হলে তোমাকে করে দিত 4টা, এখন তো করে দিল, তো নিজের করতে হবে, সে তোমার স্বাধীনতা আছে। সেক্ষেত্রে তুমি কি করবা? এই মিকে ধরে করলে যেটা হবে, ভুল হওয়ার সম্ভাবনা 0%। যে আই ওয়াজ গিভেন এ ব্ল্যাক রোজ বাই হার, বাই কি? বাই হার। তাহলে এখানে ভুল হওয়ার সম্ভাবনা একবারে 0%। যদি তুমি কখনো এই রকম রিটেন এক্সাম দাও, 2টা অবজেক্ট থাকলে ভুলেও দ্বিতীয়টা দিয়ে তুমি পরীক্ষা হলে করবে না, তাহলে তোমার 2টা ভুল হওয়ার সম্ভাবনা, এই প্রিপজিশনে ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর যদি তুমি ব্যক্তিটা ধরে করো, কখনোই তোমার প্রিপজিশনে ভুল হবে না, কখনোই তোমার প্রিপজিশনে কি হবে না? প্রিপজিশনে ভুল হবে না। এখন এটা আরো একটা কারণ আছে, যদি তোমাকে এটা দেওয়া হয়, দেখো যদি এই কোশ্চেনটা দেই, এটা প্যাসিভ করো তো, মাই মাদার নেমড মি সুমন, মাই মাদার নেমড মি সুমন। এই বাক্যটা প্যাসিভ করো তো, মাই মাদার নেমড মি সুমন। মাই মাদার নেমড মি সুমন। একটু বলো, মাই মাদার নেমড মি কি? নেমড মি সুমন। না, তুমি বাইয়ারের পরে দেওয়া যাবে না। পুনম সরকার, তুমি বাইয়ারের পরে দেওয়া যাবে না, কারণ যে অবজেক্টটা ব্যবহার করবে না সেটাকে অবশ্যই ভার্বের পাশে রাখতে হবে। ওটা কখনোই বাইয়ারের পরে অবজেক্টটাকে নেওয়া যাবে না, অবজেক্টটাকে বাইয়ের আগে রাখতে হবে, অবজেক্টটাকে বাইয়ের আগে রাখতে হবে। I was named as Suman by my mother. I was named Suman by my mother. I was named Suman by my mother. I was named Suman by my mother. দেখো, তাহলে তুমি এখানে যে বিষয়টা হয়, যে উপরে একটা জিনিস দেখো, উপরে তোমরা যে প্যাসিভটা করেছো, এই দুটা প্যাসিভের পার্থক্য দেখো। এইখানে রোজার মি এক না, কিন্তু এখানে মি আর সুমন একজন। যদি একজন হয় তখন দ্বিতীয়টা দিয়ে কখনোই প্যাসিভ করা যাবে না। যদি এই দুইটা অবজেক্ট একজন মানুষকে বোঝায়, তখন দ্বিতীয়টাকে অবজেক্ট বলে না, এটাকে অবজেক্টের কমপ্লিমেন্ট বলে। সেক্ষেত্রে ভুলেও দ্বিতীয়টাকে সাবজেক্ট করা যাবে না। তাহলে তোমার এত নিয়ম কেন মনে রাখবা ভাই? কেন এত কষ্ট কেন করবা? তুমি এত রুলস করার কোনো দরকার নাই। তুমি একটা জায়গায় স্থির থাকবা, যদি দুইটা অবজেক্ট পাই আমি সবসময় প্রথমটা দিয়ে করব, তাইলে আমার কোন রকম ভুল হবে না। এখন তুমি ধরো এখানে সুমনকে দিয়ে প্যাসিভটা করে ফেলবা, তাহলে কিন্তু প্যাসিভটা হবে না। কেন হবে না? কারণ সুমন অবজেক্ট না, এখানে করতে হবে কাকে দিয়ে? এখানে করতে হবে মিকে দিয়ে। তাহলে মিকে দিয়ে করলে কি হবে? আই ওয়াজ নেমড, I was named Suman by my mother. By my কি? By my mother. I was named Suman by my mother. I was named Suman by my mother. তাহলে মাথা রাখতে হবে তোমাকে যে তুমি ভুলেও দুইটা অবজেক্ট থাকলে
রিটেন পরীক্ষা দ্বিতীয়টাকে কখনো নিবে না, সবসময় প্রথমটা দিয়ে করবা, তাহলে তোমার ভুল কম হবে। আচ্ছা, আমার কথাটা সবাই বুঝতে পারছো কিনা বলো? সবাই বুঝতে পারছো কিনা? এখন শোনো, যদি এরকম ভয়েস চেঞ্জ আসে, শুধু ভয়েস চেঞ্জ আসবে না, এখানে 3-4টা টপিক মিলিয়ে আসবে। যে সাজেশনমূলক ক্লাস, আমি কথাগুলো বলতেছি, মিলিয়ে নিবা। 3-4টা জায়গা থেকে আসবে। তোমাকে সেন্টেন্স চেঞ্জ করতে দেয়, তাহলে তোমাকে ভয়েস থেকে দিতে পারে 1টা বা 2টা, ন্যারেশন থেকে দিতে পারে 1টা বা 2টা, এরপর তোমাকে দিতে পারে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে দিতে পারে, ট্রান্সফরমেশন সেন্টেন্সের ডিগ্রিটা থাকে, ডিগ্রি থেকে দিতে পারে। এই 4টা যদি সেন্টেন্স আকারে কখনো দেয়, এই 4টা টপিক মিলিয়ে তোমাকে কোশ্চেন দিবে 5টা, 3টা, 4টা, যে কোনো সংখ্যক। আবার অনেক সময় 1টা দিয়েও দিতে পারে। তবে তোমাকে ধারণা এই 4টার উপরেই রাখতে হবে। তাহলে আমরা আজকের ক্লাসে যদি টোটাল একটা সামারিটা নিই, তোমরা সবাই একটু মনোযোগ দাও, সামারিটা একটু সবাই নাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এবং আমি যেভাবে বলতেছি, এই প্যাটার্নেই প্রশ্ন হবে, এই প্যাটার্নেই প্রশ্ন হবে। তোমাকে যদি প্যারাগ্রাফ দেয়, সবাই একটু এই সামারিটা দেওয়ার আগে সবাই লাস্টবারের মতো একটা শেয়ার দিয়ে দাও, সবাই লাস্টবারের মতো একটা শেয়ার দিয়ে দাও। আমি সামারিটা দিব, সামারিটা দেওয়ার পরে আমরা শেষ করব, কিন্তু এই সামারিটা দেওয়ার আগে সবাই একটু লাস্টবারের মতো শেয়ার করো, সবাই একটু শেয়ার করো, সবাই সবাই একটু লাস্টবারের মতো শেয়ার করো, সবাই একবার শেয়ার করে দাও। সামারিটা তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তোমাকে প্যারাগ্রাফ আকারে দিতে পারে, 4-5 মার্কের একটা প্যারাগ্রাফ দিতে পারে। এই 4-5 মার্কের প্যারাগ্রাফ যেটা থাকবে 4 থেকে 5 মার্কে, এটা বেশিরভাগ ক্ষেত্রেই চলমান বিষয় থেকে দেওয়ার সম্ভাবনা বেশি। জুলাই মুভমেন্ট, এরপরে এন্ট্রোডিয়াম গভর্নমেন্ট, এরপরে নোবেল পিস প্রাইজ, নোবেল প্রাইজ, 3-0 মেথড, রেমিটেন্স, এই জাতীয় বিষয় থেকে দেওয়ার সম্ভাবনা বেশি যদি প্যারাগ্রাফ দেয়। এসে কিংবা লেটার না আসার সম্ভাবনা বেশি। এরপর আসো ট্রান্সলেশন, তোমাকে দিবে 3-4 মার্কের বা 5 মার্কের। তাহলে তোমাকে এটা হচ্ছে প্যারাগ্রাফ, এটা কি থাকবে? প্যারাগ্রাফ। এরপরে ট্রান্সলেশন, ট্রান্সলেশন 2টা আকারে আসবে, আসতে পারে 2টা আকারে। একটা হচ্ছে তোমাকে বাংলা থেকে ইংলিশ বাক্য দিবে, বাংলা থেকে ইংরেজি বাক্য, অথবা ইংরেজি থেকে বাংলা বাক্য। তবে বাংলা থেকে ইংরেজি দেওয়ার সম্ভাবনা 98%। অথবা ফ্রেজ দিবে, কি দিবে? ফ্রেজ দিবে। ফ্রেজ থেকে সেন্টেন্স মেক করতে হবে। অনেক সময় ফ্রেজে মিনিং জানতে চাইতে পারে, অনেক সময় মিনিং জানতে নাও চাইতে পারে। এবং এই 2টাও থাকতে পারে, 2টা থেকে যে কোনো একটাও থাকতে পারে, 4 মার্ক বা 5 মার্ক বা 3 মার্ক। এটা গেল তোমাদের ট্রান্সলেশন পার্টে। এবারে চলে আসো, এবার তোমাকে গ্রামারের ভিতরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেওয়ার সম্ভাবনা বেশি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিলে তোমাকে দিবে 3-4টা টপিক মিলিয়ে প্রিপজিশন, আর্টিকেল, ডিটারমিনার, রাইট ফর্ম ভার্বস। এই 4টা টপিক যথেষ্ট। কি কি? প্রিপজিশন, আর্টিকেল বা ডিটারমিনার, এরপরে রাইট ফর্ম অফ ভার্বস। এই 3টা টপিক থেকেই তোমাকে ফিল ইন দা ব্ল্যাঙ্ক দিবে। ফিল ইন দা অ্যাপ্লিকেশন না আসার সম্ভাবনাই বেশি, না আসার সম্ভাবনাই বেশি। এরপরে তোমাদের যেটা দিবে সেটা হচ্ছে যে নাম্বার বা জেন্ডার আসতেও পারে, নাও আসতে পারে। নাম্বার জেন্ডার আসতেও পারে, আবার কি নাও আসতে পারে। যদি তোমাকে ট্রান্সফরমেশন থেকে 4-5 মার্ক দেয়, ট্রান্সফরমেশন
থেকে দিতে পারে, অনেক সময় ট্রান্সফরমেশন না দিয়ে কারেকশনও দিতে পারে। কারেকশন তোমাকে ভুল বাক্য দিবে, সঠিক বাক্য লিখতে হবে। কারেকশনও দিতে পারে। কারেকশন দিলে কোথা থেকে দেয় বলা যায় না। কারেকশনটা বেশিরভাগই দেয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফ্রম ভার্বস, এই টাইপের প্রিপজিশনে ভুল করে দেয়। আর ট্রান্সফরমেশন থেকে আসলে ভয়েস, ন্যারেশন এখান থেকে থাকে। আর এর সাথে থাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেটা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলো থাকে। এরপরে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে কারেকশন থেকে থাকবে। কারেকশন থেকে থাকতে পারে, ট্রান্সফরমেশন দিতে পারে বা কারেকশন দিতে পারে। কারেকশনটা হবে কিভাবে দেখো, আমি একটা কোশ্চেন দেখাই। যদি বলি যে আই sat on a armchair, এই বাক্যটা ভুল। আই স্যাট অন এ সিনোনিম অ্যান্টোনিম থেকে না আসার সম্ভাবনাই বেশি। দেখো, আই স্যাট অন এ আর্মচেয়ার, এই কথাটা ভুল। কেন? দেখো, আর্মচেয়ার, তুমি শুধু চেয়ারে বসো, যদি শুধু চেয়ারে বসো তাহলে তোমাকে যে আই স্যাট অন এ চেয়ার, এটা 100% ঠিক আছে। কিন্তু যখন আর্ম চেয়ার দিবে তখন ইন দিতে হবে। ইন এ আর্ম চেয়ার, ইনে কি? ইন এ আর্ম চেয়ার। আই স্যাট ইনে কি? ইন এ আর্ম চেয়ার, ইনে কি? আর্ম চেয়ার। আমরা কি এতটুকু বুঝতে পারছি কিনা বলো? এতটুকু বুঝতে পারছি কিনা বলো? এতটুকু বুঝতে পারছি কিনা বলো? সিট হবে না, এসইএটি, সিট হচ্ছে নাউন। এসইএটি, সিট হচ্ছে নাউন। আর এই যে সেট, সিট, এটা হচ্ছে ভার্ব। এই বলো, এতটুকু বুঝতে পারছো কিনা? বলো বলো বলো, বুঝতে পারছো কিনা? বলো, বুঝতে পারছো কিনা? না শেষ, একটু পাঠিয়ে দেন স্যার, আশিস স্যার বা স্যার। তাহলে আমরা সাজেশন যতটুকু দিলাম, ইনশাল্লাহ আশা করি এই প্যাটার্নেরই কোশ্চেন হবে, এই রকমেরই প্রশ্ন হবে। এবং তোমরা অবশ্যই বাসায় প্রিভিয়াস কোশ্চেনগুলো বেশি সলভ করবা। এই কয়দিন যে কাজটা করবা, 2-1 দিন যে সময় আছে, তোমরা শুধুমাত্র প্রিভিয়াস যত প্রশ্ন আছে, 2025-এ যে পরীক্ষা হয়েছে, 2024-এ যে পরীক্ষা হয়েছে, 2023-এ যে পরীক্ষা হয়েছে, এই কোশ্চেনগুলো তুমি যদি ভালো করে রিভিশন করো, আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলবো তুমি অনেক কিছু হুবহু কমন পাবা। শুধুমাত্র প্রিভিয়াস 5টা সালের প্রশ্ন পড়ো, বেশি লাগবে না। নন ক্যাডার 5টা সালের রিটেন প্রশ্ন পড়ো। সেটা হচ্ছে যে 21, 22, 23, 24, 25, এই 5টা সালের প্রিভিয়াস কোশ্চেনগুলো একবারে অ্যানালাইসিস করে ধরে ধরে পড়ো। শুধু রিটেন পার্টটা পড়ো, তুমি শিওর থাকো অনেক কিছু হুবহু কমন পাবা, হুবহু। পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবে ভাই, পিডিএফ দিয়ে দেবে, ওকে? হুবহু কমন পাবো ইনশাল্লাহ। তোমরা জব মেডিসিনের সাথে আসো, এখান থেকে ভালো কিছু হবে এবং তোমরা অবশ্যই ভালো কিছু করবে। কিন্তু লেখাপড়া করতে হবে, লেখাপড়ার সাথে থাকতে হবে এবং সবকিছু বুঝে শুনে পড়তে হবে, বুঝে শুনে পড়তে হবে। শুধু কালকের দিনই আছে বাকি। কালকের দিন শুধু এগুলোর মধ্যে একবার চোখ ভুলাও। একদিন ভাই 24 ঘন্টার মধ্যে একদিন 12-13 ঘন্টা কাজে খাটাও, শুধু এগুলোর মধ্যে একটু চোখ বুলাও, সুন্দর করে একটু চোখ বুলাও, যেটা পারো না একটু দেখে যাও। এখানে তুমি যখন 21 সালের প্রশ্ন নিবা, অনেক কিছুই পারো, দেখবা কিছু সামান্য কিছু পারো না।
ওটাকে তুমি একটু চোখ ভুলে যাবো। 22 সালে কোশ্চেন নিবে, দেখবো অনেক কিছুই পারো, দুই একটা পারো না, ওটা চোখ ভুলে যাও। একদিনে অনেক পড়া যায় চেষ্টা করলে। ওকে, তো আমাদের সেই ফ্রি রাইডিং নিয়ে কি কইছে স্যার, ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে কিছু ওটা আর বলেন। ক্লাস লাগবে ফ্রি রাইডিং। ফ্রি হ্যান্ড রাইটিং আমি ইনশাল্লাহ এই মাসে তোমাদের একটা ফাটাফাটি ক্লাস দিয়ে দেবো লাইভে, যাও শুধু ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর কেমনে অনুবাদ করে এটা ইনশাল্লাহ শিখিয়ে দেবো। ওকে ইনশাআল্লাহ স্যার, কেমনে অনুবাদ করে এটা শিখিয়ে দিব। ওকে, আর এই যে আমাদের কিংকেতন আশিস স্যার এখন কিছু বলবে, তোমরা সবাই একটু শুনো। ওকে, তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। পিডিএফটা কই স্যার? এই যে আচ্ছা, এতক্ষণ যারা ক্লাসটা করলেন আমরা এই ক্লাসটা পিডিএফটা দিয়ে দেবো। আর ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর স্যার তো বলে দিল এই মাসে একটা ক্লাস নেবেন আপনাদের। 26 তারিখ পরীক্ষাটা আপাতত দেন, ইনশাআল্লাহ আমরা যতদূর দোয়া রইল আপনাদের প্রতি যাতে ভালো করেন। হ্যাঁ, ট্রান্সলেশন মানে অর্থাৎ বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, এটা ব্যাংক পরীক্ষা দিতে গেলেও লাগে, বিসিএস রিটেন দিতে গেলে, নন কটা লিখে দিতেও লাগে, সকল চাকরি পরীক্ষায় লাগে। তো এটা তো আর একদিন এখনো সম্ভব না, এখন আর এত মানে মরার আগে ঔষধ খাওয়ার মতো কিন্তু চলতেছে এখন। যাই হোক, আমরা এই সাজেশনটা এখন আপনাদেরকে আমরা দিয়ে দিব, ঠিক আছে? এই যে এটা সাজেশনটা দিয়ে দিব, এটা যেহেতু 2025 সালের 2025, 2024, 2023 সালের সমস্ত কিন্তু এখানে পার্ট এখানে দেয়া আছে, বিশেষ করে ব্যাকরণ পার্টটা দেয়া আছে। আর আমরা এর আগে আপনাদের একটা পোস্ট করেছিলাম যে বিশেষ করে ওই যে যেটা কি বলে 3D তত্ত্ব, মানে যে কতগুলো প্যাসেজ আছে এই প্যাসেজগুলোর উপর একটা পোস্ট করেছিলাম, আপনারা স্ক্রল করে দেখবেন নিচের দিকে আমাদের জব মেডিসিন পেজে সেগুলো কিন্তু দেয়া আছে। তো এটা আমরা এখন আপনাদের পোস্ট করে দিলে আপনারা সবাই এটা একটা নজর পড়ে ফেলবেন, কারণ এখান থেকে হুবই দেখবেন কমন পড়ে যাবে একেবারে। পিডিএফটা অনেক বড় আছে, মোটামুটি একটা নজর দেখতে হবে। এখানে যতগুলো আছে মন্ত্রণালয় অধিদপ্তরে আমি সবগুলোই দিয়ে দিচ্ছি, কারণ এগুলোই কিন্তু ঘুরে ফিরে আসে। এই ট্রান্সলেশনগুলোই দেখবেন, এই যে গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন, দেখবেন এইগুলা প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, এই জিনিসগুলো কিন্তু তুলে দেবে। তুমি তাকে কতটা বুদ্ধিমান মনে করো, হাউ মাচ ইন্টেলিজেন্ট ডু ইউ থিঙ্ক হি ইজ, এই জিনিসগুলো দেখবেন চলে আসবে। তাই এই জিনিসগুলো একটু আপনারা পড়ে যাবেন, এই জন্য এটা আমি এখনই আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? পিডিএফটা সবাই আমাদের পেজে পোস্ট করে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে বা শেয়ার করে রাখবেন, তাতে আপনারা নিজের টাইমলাইনে রেখে দিলে পরে দেখে নিতে পারেন। ওকে, তা আমাদের পরবর্তী ক্লাসটা হবে আমাদের জাস্ট 9টা 30 মিনিটে আমাদের জিকেতে যে 20-এ যেন 20 পান এই ক্লাসটায়। সুতরাং জিকে 9:30 সবাই উপস্থিত থাকবেন। এই 9:30 আমাদের জিকে মিহির স্যার, তিনি একদম সাম্প্রতিক সহ পুরা ডিটেলসটাই তিনি আলোচনা করে দিবেন যে কোথা থেকে প্রশ্ন ধরতে পারে। ওকে, তো এতক্ষণ যারা ক্লাস করছেন সবাইকে স্যার একটা প্যারাগ্রাফ পড়ে 10টা বার পদ্ধতি দিয়ে দিয়েন স্যার। আচ্ছা, দিয়ে দেবো, এই পিডিএফটা দিয়ে দিব, ইনশাল্লাহ দিয়ে দিব এখন আপনাদেরকে সবাইকে। তো 9:30 আমরা আপনাদের সাথে কিন্তু দেখাবো ইনশাল্লাহ। এই যারা এখন মরার সময় ওষুধ খাইতেছেন, এটা অনেক বিপদ আছেন, অনেকে ভাবতেছেন যে আগে যদি জব মেডিসিনে ভর্তি হতাম অন্তত পক্ষে পল্লী দারিদ্র চাকরিটা পেতাম, এইরকম অনেকেই বলতেছেন। আমরা সকাল থেকে কিন্তু ক্লাস চালাচ্ছি ইনশাল্লাহ। আগামীকালও ইংরেজি ক্লাস দিব, আগামীকালও ইংরেজি ক্লাস হবে রাতুল স্যারের, আগামীকাল রাতুল স্যার ইংরেজি ক্লাস হবে, এবং আগামীকাল আমাদের তরিকুল স্যারেরও ম্যাথ ক্লাস হবে। আগামীকালও আপনাদেরকে আমরা 4টা ক্লাস দেবো। আগামীকাল কয়টা ক্লাস দেবো? ফ্রি ক্লাস 4টা ফ্রি ক্লাস দেবো। আগামীকাল বাংলা ফ্রি ক্লাস হবে, আগামীকাল ম্যাথ ফ্রি ক্লাস হবে, এবং আগামীকাল আমরা কিন্তু ম্যাথের ডাবল ক্লাসও দিতে পারি। আগামীকাল ম্যাথে যেহেতু একটু প্রবলেম, আগামীকাল 4টা স্যারের ক্লাস দেবো ইনশাল্লাহ। আগামীকাল 4টা স্যারের আগামীকাল ফ্রি ক্লাস দেবো একদম। তাই যারা এই মনে করেন যে এখন যারা মনে করেন অনেকে আছেন পরীক্ষা দিতে আসবেন না, স্যার প্রস্তুতি ভালো নেই, ঢাকা শহরে যাবো কি যাবো না, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা আমাদের জব মেডিসিন নতুন যে একটা রিটেন ব্যাচ চালু করেছে, এই রিটেন ব্যাচে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন। যারা অনলাইনে ভর্তি হবেন তারা মাত্র 1500 টাকা দিয়ে এই রিটেন ব্যাচটায় ভর্তি হতে পারবেন। এছাড়া আপনারা সরাসরি অফলাইনে আমাদের বাংলাদেশের শাখাগুলো আমাদের দিনাজপুর, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, কক্সবাজার, খুলনা রয়্যাল মোড়, খুলনা দৌলতপুর, এবং রাজবাড়ী, ফরিদপুর, পটুয়াখালী, বরিশাল, এই যে এবং হবিগঞ্জ আমাদের শাখা, এবং হেড অফিস মিরপুর 10, ফলপট্টি, সামাদ মেশন 4th তলা। এখানে এসে আপনারা সরাসরি আমাদের অফলাইন ক্লাসগুলো করতে পারবেন। আর যাদের অফলাইন সুযোগটা নেই তারা অনলাইনে ক্লাসগুলো করতে পারবেন ইনশাল্লাহ। অনলাইনে ক্লাসগুলো করে ফেলবেন। তো অনলাইনে কোর্স ফি আমাদের মাত্র 1500 টাকা, মাত্র কত? 1500 টাকা, কিন্তু মাত্র 1500 টাকা আমাদের অনলাইনে কোর্স ফি। আর অফলাইনে যদি ভর্তি হন মাত্র 6000 টাকায় আপনারা পুরো কোর্সটা ভর্তি হতে পারেন ইনশাল্লাহ। ওকে 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 ওকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটা শেষ করতেছি, পিডিএফ দিয়ে দিতেছি ইনশাল্লাহ। ওকে।